নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই মহালয়ার শুভেচ্ছা। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর, আবার হামলা করলো পাকিস্তান ভারতের উপর। এবার জম্মু কাশ্মীরের কুলগামে কিছুক্ষণ আগেই পুলিশ এবং সিআরপিএফ এর যৌথ বাহিনীর উপর হামলা চালায় পুলিশ। যৌথ বাহিনীর উপর হামলা চালায় পাক সেনা, এবং এই নিয়ে আমরা আরো সবিস্তারে জানবো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কমলিকা সেনগুপ্ত। এই নতুন করে হামলা সম্পর্কে কি তথ্য রয়েছে তোমার কাছে কমলিকা? দেখো, কুলগাঁওয়ের শোপিয়ানে সেখানে সিআরপিএফ টহল দিচ্ছিল। সিআরপিএফ এর পেট্রোলিং ভেহিকলস যাচ্ছিল এবং সেই পেট্রোলিং ভেহিকলস এর উপর কিন্তু আচমকা সন্ত্রাসবাদী জঙ্গিরা হামলা করে এবং এখনো অবধি গান ব্যাটল চলছে। সুতরাং যাদের উপর হামলা হয়েছে, যে সিআরপিএফ পেট্রোলিং এর উপর হামলা হয়েছে, তারা সুরক্ষিত আছে কি নেই সেটা কিন্তু এখন অবধি স্পষ্ট নয়। কমলিকা, ধন্যবাদ। পুলিশ এবং সিআরপিএফ এর যৌথ বাহিনীর উপর হামলা চালিয়েছে জঙ্গিরা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে শ্রীনগরের কুলগাঁওতে। এদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। তবে শুধুমাত্র জম্মু কাশ্মীর নয়, গোটা দেশের যত মেট্রো সিটি রয়েছে সবগুলোতেই কড়া নজরদারির পরামর্শ দিয়েছে, কড়া পাহারার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কারণ সামনেই পুজোর মরশুম, আর এই মরশুমে আবার কোনো নাশকতামূলক ঘটনা ঘটতে পারে, তাই গোটা দেশেই সতর্কতা দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সন্দীপ সরকার আরো জানাতে। সন্দীপ, কি বলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? দেখো, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে যে সতর্ক বার্তা এসে পৌঁছেছে নবান্নে, তাতে উল্লেখ করা হয়েছে যে দেশের সবকটি মেট্রো শহর সেখানে উৎসবের মরশুমে 30 দিন, আজ থেকে 30 দিন পর্যন্ত কড়া নজরদারি, কড়া পুলিশি বন্দোবস্ত এবং কড়া সতর্কতা রাখতে বলা হয়েছে। কেননা যেভাবে সার্জিক্যাল স্ট্রাইকের পর যেভাবে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, সেই পরিপ্রেক্ষিতে কাউন্টার অ্যাটাকের সম্ভাবনা কেউ উড়িয়ে দিচ্ছে না। এই কাউন্টার অ্যাটাক বিভিন্ন ফর্মে আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে, এবং সে কারণেই এই মেট্রো শহরগুলোকে সতর্ক করা হয়েছে। সামনেই যেহেতু উৎসবের মরশুম, কাজেই উৎসবের মরশুমে যে কোনো ধরনের হামলায় সব থেকে বেশি প্রাণহানি হওয়া সম্ভব। ফলে সেই বিষয়টা মাথায় রেখে মেট্রো শহরের যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে, কলকাতা শহরের যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, তার মধ্যে হোটেলকে রাখা হয়েছে, তার মধ্যে বিমানবন্দরকে রাখা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ জনবহুল স্টেশনকে রাখা হয়েছে। সেই সমস্ত জায়গায় সতর্ক নজরদারি চালাতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সন্দীপ, ধন্যবাদ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পরিষ্কার জানিয়ে দিয়েছে দেশের সবকটা মেট্রো শহরে কড়া নজরদারি রাখতে হবে। পুজোর মরশুম অন্তত 30 দিন, হামলা হতে পারে যে কোনো সময়। সার্জিক্যাল স্ট্রাইকের পর দিল্লি চুপ, আর ইসলামাবাদ থেকে ভেসে আসছে অসহায় আর্তনাদ। কখনো যুদ্ধের হুমকি, কখনো মিথ্যে প্রচার। বুধবার রাতের মার এখনো হজম হয়নি। মুখ রক্ষার পথ হাতড়ে বেড়াচ্ছে পাকিস্তান। দুই শরীফকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে একটাই ভাবনা, কি করে এমন চুপিসারে মেরে গেল ভারত। বেছে বেছে হিসেব করে মোক্ষম মার। সার্জিক্যাল স্ট্রাইক মানুষের শরীরে অপারেশনের ক্ষেত্রে যেমন হয়, তেমনি কায়দায় জঙ্গি নিধন। অপারেশনের আগে বিভিন্ন পরীক্ষা করে রোগগ্রস্ত অংশকে চিহ্নিত করা হয়। সার্জিক্যাল স্ট্রাইকের আগে নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শত্রুর ডেরা চিহ্নিত করা হয়েছে। যন্ত্রণার অনুভূতি না হয় যাতে, তাই অ্যানাস্থেসিয়ার মাধ্যমে দেহকে আচ্ছন্ন রাখা হয়। সার্জিক্যাল স্ট্রাইকের সময় পাক নিরাপত্তা ব্যবস্থাকে আচ্ছন্ন রেখেছিল ভারতীয় আর্টিলারির লাগাতার কভার ফায়ারিং। অস্ত্রোপচারে শরীরের চামড়া কেটে ধারালো অস্ত্রের সাহায্যে শরীর থেকে রোগগ্রস্ত অংশ বাদ দেওয়া হয়। সার্জিক্যাল স্ট্রাইকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চিহ্নিত জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করেছে ভারত। নিয়ন্ত্রণ রেখায় সার্জিক্যাল স্ট্রাইকের প্রস্তুতি ভারত নিতে শুরু করেছিল উরিতে হামলার পর থেকেই। 18 সেপ্টেম্বর উরির সেনা ক্যাম্পে জঙ্গি হামলা হয়। 20 সেপ্টেম্বর উরির পরিস্থিতি রীতিমতো নকশা কেটে প্রধানমন্ত্রীকে বোঝায় ভারতীয় সেনা। 27 সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইকের জন্য নীতিগত অনুমতি দিয়ে দেন প্রধানমন্ত্রী। এরপর থেকেই নিরাপত্তা রেখা পেরিয়ে জঙ্গির খুঁজে নজরদারি শুরু করে ভারত। সাধারণত জঙ্গি অনুপ্রবেশের পর 48 ঘন্টা পর্যন্ত লঞ্চিং প্যাডগুলি কার্যকর থাকে। উরির ক্ষেত্রে সিদ্ধান্ত দেরি হওয়ায় সেই লঞ্চিং প্যাডগুলি ধ্বংস করা যায়নি। নিয়ন্ত্রণ রেখার ওপারে ফের জঙ্গি গতিবিধি সতর্ক করে তোলে সেনাকে। স্নাইপার ও নাইট ভিশন ডিভাইস দিয়ে ধরে ওপারে নজরদারি চালানো হয়। নজরদারিতে ব্যবহার হয় ড্রোন এবং ইসরোর নিজস্ব কার্টোস্ট্যাট বা আই ইন দ্য স্কাই। জঙ্গিদের লঞ্চিং প্যাড সম্পর্কে তথ্য পেতে কাজে লাগানো হয় ভারতীয় গুপ্তচর সংস্থা রকে। নিয়ন্ত্রণ রেখার ওপারে জঙ্গি শিবিরের খুঁটিনাটি তথ্য সেনাকে দেয় রয়ের স্লিপিং সেলগুলি। এরপর সিদ্ধান্ত বদলা নিতে তৈরি ভারত। রয়ের গ্রিন সিগন্যালের পরেই প্রস্তুত হন প্রধানমন্ত্রী। 3 বাহিনীর প্রধান, বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়। এরপর হামলা। ভিমবেড়, লিপা, হট স্প্রিং ও কেল 4 সেক্টরে 7টি জঙ্গি ক্যাম্প। নিখুঁত তথ্য ছিল ভারতের কাছে।
উত্তর ভারতের একটি ঘাঁটি থেকে কমান্ডোদের নিয়ন্ত্রণ রেখায় পৌঁছে দেয় সামরিক হেলিকপ্টার। অপারেশনের সময়ও সারাক্ষণ পরিস্থিতির দিকে নজর রাখে প্রধানমন্ত্রী ও তার কিচেন ক্যাবিনেট। ড্রোন ব্যবহার করে নিয়ন্ত্রণ রেখার ওপারে পুরো অপারেশনের ভিডিওগ্রাফি করে ভারত। দিল্লিতে সেনার সদর দপ্তরে বসে সেই অপারেশনের লাইভ টেলিকাস্ট দেখেন সেনাকর্তারা। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরাও রাত জেগে অপারেশনের প্রতি মিনিটের খবর নেন। অপারেশন শেষ না হওয়া পর্যন্ত কোনো তথ্য প্রকাশ যাতে না হয় সেদিকে সতর্ক ছিল ভারত। অপারেশন শেষের পরেও সব তথ্য প্রকাশ করা হয়নি। দেশের নিরাপত্তার স্বার্থে কিছু বিষয় অন্তরালেই রাখা হয়েছে। কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, 24 ঘন্টা। পাকিস্তানের হাতে আটক রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান চান্দু বাবুলাল চৌহানকে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা চলছে। এ নিয়ে পাক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হবে। মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে আজ কথাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সেনার প্রত্যাঘাতের সঙ্গে বাবুলালের কোনো যোগাযোগ নেই। তিনি ভুল করে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গিয়েছিলেন। সীমান্তের উত্তেজনার মধ্যেই গতকালের পর আজ ফের কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক ডাকেন রাজনাথ সিং। তবে বৈঠকে ছিলেন না প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রকের ডাকা বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব এস জয়শঙ্কর এবং সেনাপ্রধান দলবীর সিং সোহাগ। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রক, বিএসএফ এবং আইটিবিপির আধিকারিকরা। ভারত পাক সীমান্তে বিএসএফকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলার এক জওয়ান আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। ऑक्युपाइड कश्मीर में भारत के जवानों ने जो कार्रवाई की है उसमें जो कुछ आतंकवादियों के खिलाफ कार्रवाई है सारा देश जानता है, उसका सारे देश में स्वागत हुआ है। लेकिन आज ऐसी जानकारी मिली है कि एक जवान किसी दूसरे क्षेत्र में पाक एरिया में या पाक कश्मीर का जो ऑक्युपाइड एरिया है उसमें घुस जाने से उसे पाक पुलिस ने अरेस्ट किया, जवानों ने उसको उठा के अरेस्ट किया हुआ है। उसे छुड़ाने का सर्व प्रयास चल रहा है। सभी मिनिस्ट्री उस पर काम लगी हुई है। होम मिनिस्टर साहब ने कह दिया है कि उसको लाने का पूरा जी तोड़ से हम प्रयास करेंगे। সন্ত্রাসবাদী হামলা হলে তার জবাব দিতেই হবে, কিন্তু আর্টিস্ট আর টেররিস্টকে এক করে দেখা উচিত নয়। পাক শিল্পীদের সরকারি ভিসা দিচ্ছে, ওয়ার্ক পারমিট দিচ্ছে, তাদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। পাক শিল্পীদের দেশ ছাড়ার হুমকি সম্পর্কে প্রতিক্রিয়া অভিনেতা সলমান খানের। आइडियल सिचुएशन जो होना चाहिए था वो अमल और पीस का होना चाहिए था। अब ये हो गया है तो ऑब्वियसली एक एक्शन का रिएक्शन तो होगा ही। मैं कह रहा हूं, वही मैं कह रहा हूं, टेररिस्ट थे ना, तो प्रॉपर एक्शन था। वो कलाकार हैं, ये दो अलग अलग सब्जेक्ट्स हैं। वो टेररिस्ट थे, ये कलाकार हैं। आप क्या मानती हैं कि कलाकार टेररिस्ट हैं? वीजा लेके आते हैं, कौन देता है उनको वीजा? हमारी गवर्नमेंट देती है उनको वीजा। वर्क परमिट हमारी गवर्नमेंट देती है उनको।